বন্ধুত্ব শুধু রাজনীতিতে সীমাবদ্ধ নয়, সংস্কৃতি দিয়েও বন্ধন আরও গভীর হয়। আর সেই বন্ধনই এবার দৃঢ় হচ্ছে উত্তর কোরিয়া ও রাশিয়ার। শনিবার পিয়ংইয়ংয়ে রাশিয়ার সংস্কৃতি মন্ত্রী লিউবিমোভাকে পাশে বসিয়ে এই বার্তা দিয়েছেন কিম জং উন। দুদেশের ঐতিহ্য, ইতিহাস ও ভবিষ্যতের কৌশলগত বোঝাপড়াকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চান বলেও মন্তব্য করেন তিনি। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা KCNA জানায়, এই বৈঠকটি হয়েছে ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদর দপ্তরে অত্যন্ত উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। বৈঠকে কিম বলেন, উভয় দেশের ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে আরও জানার জন্য শিল্প ও সাংস্কৃতিক বিনিময় বাড়ানো এখন সময়ের দাবি। তিনি রাশিয়ার সঙ্গে বন্ধুত্বকে কেবল কূটনীতির বাইরে এনে মানবিক সংযোগের ক্ষেত্র হিসেবেও গড়ে তুলতে চান, এমন বার্তাই দিয়েছেন স্পষ্টভাবে। এই বৈঠকের পরপরই কিম ও লিউবিমোভা একসঙ্গে একটি বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। সেখানে উত্তর কোরিয়ার লোকসঙ্গীতের সঙ্গে রাশিয়ার ঐতিহ্যবাহী নৃত্য ও সুর মিলিয়ে তৈরি হয় সাংস্কৃতিক মৈত্রীর ব্যতিক্রমী এক মঞ্চ। অনুষ্ঠান শেষে কিম জং উন রুশ শিল্পীদের হাতে বন্ধুত্বের প্রতীক হিসেবে তুলে দেন ফুলের ঝুড়ি। বিদায় মুহূর্তে কিম জং উন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও রাশিয়ার জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানানোর অনুরোধ করেন মন্ত্রী লিউবিমোভাকে। উত্তর কোরিয়ার পক্ষ থেকে এটিকে বলা হয়েছে ব্রাদারলি গুডউইল, যা আগামীর বৃহত্তর কৌশলগত বোঝাপড়ার ভিত্তি হতে পারে। বিশ্লেষকরা বলছেন, রুশ সংস্কৃতি মন্ত্রীর এই সফরকে কোনো নিছক শিল্প বিনিময় কর্মসূচি হিসেবে দেখলে ভুল হবে, কারণ উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে সামরিক ও কৌশলগত সম্পর্ক নিয়ে ব্যাপক আলোচনার মধ্যেই এমন কথা উঠে আসে। বিশেষ করে পুতিনের সাম্প্রতিক পিয়ংইয়ং সফরের পর থেকেই ধারণা করা হচ্ছে, এই দুই দেশের সম্পর্ক শুধু প্রতিরক্ষা সহযোগিতা নয়, দীর্ঘমেয়াদী জোটে রূপ নিতে পারে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা জোটের বিরুদ্ধে রাশিয়া ও উত্তর কোরিয়া ঘনিষ্ঠ হয়ে উঠেছে। ইউক্রেন যুদ্ধ ঘিরে মস্কো যেভাবে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ছে, সেই শূন্যতা পিয়ংইয়ং দিয়ে পূরণ করার চেষ্টাও দৃশ্যমান। তবে সেই ঘনিষ্ঠতা এবার রাজনৈতিক বা সামরিক চুক্তির মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। এবার তা ছড়িয়ে পড়ছে লোকসঙ্গীত থেকে শুরু করে ঐতিহ্যবাহী নৃত্যে। কাশ্মীরকে গাজা বানাতে চায় মোদি, এই আশঙ্কা আর শুধুই উদ্বেগের ভাষ্য নয়, বরং তা এখন গোয়েন্দা বার্তা, সামরিক প্রস্তুতি এবং প্রকাশ্য হুমকির বাস্তব ইঙ্গিত হয়ে দাঁড়িয়েছে। ভারতের সরকার ও ইসরায়েলের যুদ্ধমুখী প্রশাসনের ঘনিষ্ঠতা দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক নতুন উদ্বেগজনক মোড় নিচ্ছে। এই সম্ভাব্য সংঘাতের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে পাকিস্তান। ইরান ইসরায়েলের 12 দিনের যুদ্ধ শেষ হয়েছে ঠিকই, কিন্তু যুদ্ধের ছায়া সরেনি, বরং সেই ছায়া এবার ধেয়ে আসছে পাকিস্তানের দিকে। এবং সামরিক বিশ্লেষকরা বলছেন, ইরান ইসরায়েলের যুদ্ধের পর তেল আবিব ও নয়াদিল্লি একযোগে ইসলামাবাদের বিরুদ্ধে অভিযান চালাতে পারে, যার লক্ষ্য হবে কাশ্মীরকে দ্বিতীয় গাজা বানানো এবং পাকিস্তানের পরমাণু সক্ষমতাকে চিরতরে নিষ্ক্রিয় করা। পাকিস্তানের শীর্ষ সাংবাদিক হামিদ মিরের মতে, এই ছায়ার পেছনে রয়েছে ভারত ও ইসরায়েলের একটি ভয়ঙ্কর পরিকল্পনা। একাধিক পোস্টে তিনি দাবি করেছেন, ইরানের পক্ষে প্রকাশ্যে অবস্থান নেওয়ার পর থেকেই ইসরায়েল ইরানকে পরবর্তী শত্রু হিসেবে চিহ্নিত করেছে। আর সেই অভিযানে এখন ভারতের সঙ্গে তৈরি হচ্ছে এক ধরনের যৌথ ফ্রন্ট। তার ভাষায়, এই হুমকি আর কল্পনা নয়, এটি বাস্তব এবং পাকিস্তানকে কেন্দ্র করে যে কোনো সময় বিস্ফোরণ ঘটতে পারে। 2025 সালের মে মাসে পাকিস্তানের একটি কূটনৈতিক বিজয়ের পর ভারত গোপনে পশ্চিমা দেশ ও ইসরায়েল থেকে বিপুল অস্ত্র কেনা শুরু করে। বিশ্লেষকদের মতে, এই প্রক্রিয়ায় ভারত তার প্রতিরক্ষা খাতে ইসরায়েলি প্রযুক্তির উপর নির্ভরতা আরও বাড়িয়ে দেয়, যা এখন পাকিস্তান বিরোধী অভিযানের ছকে রূপ নিচ্ছে। এই প্রেক্ষাপটে সবচেয়ে
চেয়ে চাঞ্চল্যকর মন্তব্য করেছেন ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা উপমন্ত্রী ও বিশিষ্ট ভূরাজনীতিবিদ মেইর মাসরি। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে আরবি ভাষায় লেখেন, ইরানে হামলার পর আমরা পাকিস্তানের পারমাণবিক কর্মসূচিও ধ্বংস করার চেষ্টা করব। এই বক্তব্য পাকিস্তানে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করে এবং সামাজিক মাধ্যমে ভারতীয় বহু অ্যাকাউন্ট থেকে ছড়াতে থাকে পাকিস্তানকে পারমাণবিক নিরস্ত্রীকরণ করা হচ্ছে। এটাই অপারেশন সিন্দুরের শেষ ধাপ। এই সময়েই ইসরায়েলের বেশ কয়েকটি অস্ত্র কোম্পানি ভারতে কারখানা খুলে ড্রোন, ক্ষেপণাস্ত্র, বিভিন্ন সামরিক সরঞ্জাম তৈরি শুরু করেছে। হায়দ্রাবাদে ইসরায়েলের অ্যালবিট সিস্টেম ও ভারতের আদানি গ্রুপের যৌথ কারখানায় তৈরি হচ্ছে হারমিস 900 নামের ড্রোন, যা ইসরায়েলের গাজা যুদ্ধেও ব্যবহৃত হয়েছিল। হামিদ মিরের অভিযোগ, ভারতের প্রধানমন্ত্রী মোদি এই যুদ্ধোন্মোদনায় ব্যক্তিগতভাবে জড়িত। কাশ্মীরকে গাজার আদলে ধ্বংস করতে তিনি ইসরায়েলের মডেল অনুসরণ করছেন এবং 2025 সালের অক্টোবরে বিহারের নির্বাচনের আগে পাকিস্তানের বিরুদ্ধে একটি বিজয়প্রসূত সামরিক অভিযান দেখিয়ে ভোটে বাড়তি সুবিধা নিতে চান। We are committed to take firm and decisive action. তবে প্রশ্ন উঠেছে, কাশ্মীরকে গাজা বানানোর এই কৌশল কি সফল হবে? বিশ্লেষকরা বলছেন পাকিস্তান এবার চুপ করে বসে থাকবে না, কারণ এবার বিষয়টা শুধু সীমান্ত লঙ্ঘন নয়, বরং জাতীয় অস্তিত্ব ও পারমাণবিক নিরাপত্তা প্রশ্নে এসে ঠেকেছে। এখন যদি ভারত ইসরায়েল সত্যিই পাকিস্তানে যৌথ হামলা চালায়, তাহলে তা হবে শুধু দক্ষিণ এশিয়া নয়, পুরো বিশ্বের নিরাপত্তা ব্যবস্থায় এক ভয়াবহ কম্পন। ইরান, পাকিস্তান, ভারত, ইসরায়েল চারপাশে ঘনীভূত হতে থাকা এই পরবর্তী সংঘাত হয়তো আর খুব দূরে নয়। কিছু কিছু বাস্তব ঘটনা সিনেমা উপন্যাসের কাহিনীকেও হার মানায়। বাস্তবতা হলেও মনে হয় হয়তো সিনেমা দেখছি। চিত্রনাট্যের শেষে সত্যেরই জয় হবে, যেমন বর্তমান গাজার চিত্র। দিনের পর দিন না খেয়ে আছে একটি পরিবার। শিশুদের কাঁদতে দেখে মন কেঁপে ওঠে বাবার। ক্ষুধার তাড়নায় জীবনের ঝুঁকি নিয়ে তিনি ছুটে যান ত্রাণের খোঁজে। মনের আশার আলো, হয়তো কিছু খাবার পাবেন, হয়তো সন্তানদের মুখে আজ এক মুঠো ভাত তুলে দিতে পারবেন। কিন্তু ভাগ্যে জোটে না সেই খাবার, বরং জোটে গুলি। গাজার প্রাত্যহিক এই ঘটনা সিনেমার গল্পের হয়তো উপভোগ্য হতো, কিন্তু অসহায় শিশু, নারীরা যখন ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে মারা যাচ্ছে, তখন কেবল মানুষ নয়, যে কোনো জানোয়ারের মনও ভিজিয়ে দেয়। তবে এই শিশুদের কান্না এখনও ভেজাতে পারেনি বিশ্ববিবেককে। গাজায় প্রতিদিনই রচিত হচ্ছে শত শত নির্মমতার বাস্তব কাহিনী, যার রূপকার ইসরায়েলি বাহিনী। যারা ক্ষুধার্ত, দুর্বল, আশ্রয়হীন, তাদের দিকেই ছোড়া হচ্ছে গুলি। প্রতিদিনের মতো আজও গাজায় ত্রাণ নিতে এসে প্রাণ হারিয়েছেন অনেকে। মানবতার সমস্ত সীমা যেন পেরিয়ে গেছে এই সহিংসতা। গাজায় ইসরায়েলি হামলায় গত 24 ঘন্টায় 72 জন মারা গেছেন, যার মধ্যে অধিকাংশই ছিল খাদ্য সহায়তা নিতে আসা নিঃস্ব মানুষ। মেডিকেল সূত্রের বরাতে আল জাজিরার এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। ওই প্রতিবেদনে বলা হয়, গাজার চিকিৎসকরা জানান নিহতদের মধ্যে রাফার উত্তরে বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন GHF পরিচালিত খাদ্য বিতরণ কেন্দ্রের কাছে ত্রাণ নিতে আসা 5 জন নিহত হন গত রবিবার। গত 2 মার্চ গাজায় ত্রাণ প্রবেশ বন্ধ করে দেয় ইসরায়েল। এর কয়েকদিন পরেই 2 মাসের যুদ্ধবিরতি ভেঙে গাজায় হামলা চালায় ইসরায়েল। তাদের ভাষ্য, জিম্মিদের মুক্তির জন্য হামাসকে চাপ দিতেই তাদের এই পদক্ষেপ। এতে গাজায় মানবিক সহায়তা কার্যক্রম সম্পূর্ণ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে বলে সতর্ক করেছে রেড ক্রস। জাতিসংঘের শরণার্থী সংস্থা UNRWA জানায়, ইসরায়েলি হামলা ও অবরোধের কারণে গাজার সাধারণ মানুষ খাদ্য সংকটে আছে।
এবং পরিস্থিতি প্রতিদিন আরও খারাপ হচ্ছে। বিশেষ করে শিশুরা খাদ্যের অভাবে কষ্ট পাচ্ছে। নানা দাতব্য সংস্থা তাদের কিছু খাবার সরবরাহ করার চেষ্টা করছে, কিন্তু অবরুদ্ধ গাজায় খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের প্রবাহ বন্ধ রয়েছে, যার ফলে মানবিক সংকট তীব্র হয়ে উঠেছে। গাজার সরকারি গণমাধ্যম অফিস জানিয়েছে, মে মাসের শেষের দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত জিএইচএফ গাজায় সীমিত ত্রাণ সরবরাহের দায়িত্ব নেয়। এরপর থেকে ইসরায়েলি সেনারা নিয়মিত ত্রাণ কেন্দ্রের কাছে ফিলিস্তিনিদের ওপর গুলি চালিয়ে আসছে। এখন পর্যন্ত সেখানে 580 জনেরও বেশি মানুষকে হত্যা করা হয়েছে এবং 4000-এরও বেশি আহত হয়েছে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী অবরুদ্ধ এই উপত্যকায় এখন পর্যন্ত কমপক্ষে 56,500 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। এছাড়া আহত হয়েছে আরও 1,33,419 জন। এর আগে গাজা উপত্যকায় যুদ্ধবিরতির আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত রোববার সকালে নিজস্ব সামাজিক মাধ্যম সোশ্যাল ট্রুথে তিনি লেখেন, গাজায় চুক্তি করুন, জিম্মিদের ফিরিয়ে আনুন। ট্রাম্প জানিয়েছেন, হামাসের সঙ্গে একটি চুক্তির বিষয়ে আলোচনার প্রক্রিয়ায় রয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেই চুক্তিতে জিম্মিদের ফিরিয়ে আনার বিষয়টিও অন্তর্ভুক্ত থাকবে। ইরানকে ঠেকাতে যেখানে সব সময় সরব থাকে ইসরায়েল, সেখানে এবার প্রকাশ্যে এলো উল্টো অভিযোগ, যা হইচই ফেলে দিয়েছে সর্বত্র। 3 জন ইসরায়েলি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে ইরানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে। দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিনবেত ও পুলিশের স্পেশাল ইউনিট লাহাব 433 এর যৌথ অভিযানে তাদের আটক করা হয়েছে চলতি জুনের মাঝামাঝি সময়ে। সোমবার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। দেশটির অন্যতম প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট জানায়, 14 জুন রাতে উত্তরের শহর তিবিরিয়াস থেকে আটক করা হয় ইয়নি সেগাল ও ওমর মিজরাহি নামের 2 যুবককে। তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। তারা নাকি ইরানি গোয়েন্দাদের কাছে দীর্ঘদিন ধরেই বিভিন্ন স্পর্শকাতর তথ্য পাঠাচ্ছিল। তাদের পাঠানো তথ্যে ছিল বিভিন্ন বাণিজ্যিক স্থাপনার নিরাপত্তা কাঠামো, প্রবেশদ্বার, দোকানের অবস্থান, এমনকি হাসপাতালের নিরাপত্তা প্ল্যান পর্যন্ত। তারা হাইফার গ্র্যান্ড মল, তেল আবিবের ডিজেঙ্গফ সেন্টার, তিবেরিয়াসের বিগ ফ্যাশন এবং ইচিলভ হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্থানের ছবি ও বিবরণ পাঠিয়েছে বলে অভিযোগ রয়েছে। আরও ভয়ঙ্কর তথ্য এসেছে তদন্তে। তারা নিজেদের রিয়েল টাইম লাইভ লোকেশন ইরানিদের সঙ্গে শেয়ার করত এবং সেখান থেকে পরবর্তী নির্দেশনার অপেক্ষায় থাকত। শুধু তাই নয়, তাদের একটি গুপ্ত হত্যা মিশনের প্রাথমিক নির্দেশনা দেওয়া হয়েছিল বলেও নিশ্চিত করেছে ইসরায়েলি গোয়েন্দা বিভাগ। তাদের বলা হয়েছিল ভবিষ্যতে একটি নির্দিষ্ট দেশে পাঠিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে এবং এরপর জানিয়ে দেওয়া হবে টার্গেটকে। অর্থাৎ এরা ছিল ঘুমন্ত ঘাতকের সম্ভাব্য অংশ। একই দিন আরেকজন 33 বছর বয়সী মার্ক মর্গানকে গ্রেপ্তার করা হয় জর্দান ভ্যালি এলাকা থেকে। তার বিরুদ্ধেও রয়েছে একই ধরনের অভিযোগ, ইরানি গোয়েন্দা সংস্থার সঙ্গে নিয়মিত যোগাযোগ, স্পর্শকাতর তথ্য প্রেরণ এবং বিদেশি এজেন্টের নির্দেশে কাজ করা। 3 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে চার্জ গঠনের প্রস্তুতি চলছে। এর অংশ হিসেবে ইসরায়েলি পুলিশ একটি প্রসিকিউশন ডিক্লারেশন দাখিল করেছে। পেতাহ টিকবা ম্যাজিস্ট্রেট কোর্ট তাদের জামিন আবেদন নাকচ করে আগামী 30 জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই গ্রেপ্তার কেবল বিচ্ছিন্ন কোনো মামলা নয়, বরং এটি ইঙ্গিত দেয় ইরান কৌশলগতভাবে ইসরায়েলের অভ্যন্তরে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। ইসরায়েলি নাগরিকদের ব্যবহার করে গোপনে গোয়েন্দা নেটওয়ার্ক গড়ে তোলা এই অভিযোগ যদি সত্য হয়, তবে এটি হবে মধ্যপ্রাচ্যের গোয়েন্দা লড়াইয়ের এক নতুন মাত্রা।
যুদ্ধের ময়দানে রক্ত ঝরিয়েছেন সেনারা, আর সেই রক্তাক্ত কফিনের সামনে এবার কাঁদলেন কিম জং উন। হাঁটু গেড়ে বসে পতাকায় মোড়ানো কফিনে হাত রেখেছেন এবং চোখের জল আর থামছিল না। এমন দৃশ্যেই ধরা পড়লেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। এই প্রথমবারের মতো প্রকাশ্যে অঝরে কাঁদতে দেখা গেল সেই কিমকে, যিনি এতদিন নিজ দেশের জনগণের উপর ভয়ঙ্কর কঠোরতা আর নির্মম শাসকের প্রতীক হয়ে উঠেছিলেন। তবে এবার এক ভিন্ন রূপে তাকে দেখা গেল, ব্যথিত, বিমর্ষ এবং অশ্রুসজল। ঘটনাটি ঘটেছে রাশিয়ার সঙ্গে যৌথ সামরিক অভিযানে নিহত উত্তর কোরিয়ার সেনাদের স্মরণে আয়োজিত এক রাষ্ট্রীয় অনুষ্ঠানে। মঙ্গলবার ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ এবং ইয়াহু নিউজের প্রতিবেদনে উঠে এসেছে কিমের এই বিরল আবেগঘন মুহূর্ত। জানা গেছে এই অনুষ্ঠান ছিল মূলত রাশিয়ার ক্রাশ অঞ্চলে নিহত উত্তর কোরিয়ার সেনাদের স্মরণে, যারা রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে লড়তে গিয়েছিলেন এবং প্রাণ হারিয়েছেন। আর এই সেনারা 1 বছর আগে স্বাক্ষরিত উত্তর কোরিয়া রাশিয়া প্রতিরক্ষা চুক্তির ফলেই সেই যুদ্ধক্ষেত্রে পৌঁছেছিলেন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায় কিম কফিনে হাত রেখে হাঁটু গেড়ে বসে আছেন, তার চোখে অশ্রু, নিঃশ্বাস ভারী এবং পেছনে সারি সারি পতাকায় মোড়ানো কফিন। দৃশ্যটি নিঃসন্দেহে কিমের জন্য একটি বিরল মানসিক ভেঙে পড়ার মুহূর্ত। অনুষ্ঠানে দেখানো একটি দৃশ্যে কিমকে দেখা যায় রাশিয়ার ক্রাশ অঞ্চলে উত্তর কোরিয়ার সামরিক অভিযানের অনুমোদন দিচ্ছেন। সেই অঞ্চলেই গত বছরের শেষ ভাগে অন্তত 6000 সেনা মোতায়েন করা হয়, যাদের একটি বিশাল অংশ এখন মৃত বা আহত। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে উত্তর কোরিয়ার অন্তত 6000 সেনা নিহত ও গুরুতর আহত হয়েছেন। এই সংখ্যার ভয়াবহতা তখন আরও প্রকট হয়ে ওঠে যখন মনে পড়ে যে উত্তর কোরিয়ায় এমন বহু সেনা রাশিয়ায় পাঠানো হয়েছে, যাদের শরীরে রাশিয়ার পোশাক, হাতে রাশিয়ার অস্ত্র আর পরিচয়পত্র নকল করা। তাদের ছদ্মবেশ যেন এক ছায়াযুদ্ধের চিত্র হয়ে দাঁড়িয়েছে। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা NIS আগেই জানিয়েছিল, গত অক্টোবরে প্রায় 1500 উত্তর কোরিয়ান সেনা রাশিয়ার ভ্লাদিভস্টকে পৌঁছে গেছে বিশেষ নৌবাহিনীর মাধ্যমে। এর পরপরই শুরু হয় তাদের ছদ্মবেশী প্রশিক্ষণ। এই সৈন্যদের অনেকেই এখন রাশিয়ার বিভিন্ন সামরিক ঘাঁটিতে অবস্থান করছে। প্রশিক্ষণ শেষ হলেই তাদের যুদ্ধ ময়দানে পাঠানো হবে। বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি একদিকে যেমন উত্তর কোরিয়া ও পশ্চিমা জগতের মধ্যে উত্তেজনা বাড়িয়ে তুলছে, অন্যদিকে রাশিয়াকে ঘিরেও সৃষ্টি করছে নতুন আন্তর্জাতিক জটিলতা। কারণ মস্কো এবার কেবল ইরান বা সিরিয়ার মতো রাষ্ট্র নয়, উত্তর কোরিয়ার মতো প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘনকারী একটি দেশের সঙ্গেও সামরিক মিত্রতা জোরদার করেছে। তবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক হলো, কিমের কান্না যেন এই যাত্রায় একটি প্রশ্নও তুলে দেয়। উত্তর কোরিয়ার সেনারা রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে জীবন দিলেন, কিন্তু কিসের বিনিময়ে? জাতির জন্য, না অন্য কারো সাম্রাজ্য বিস্তারের দাবিতে? কিমের চোখের জল হয়তো সত্যিকারের আবেগ কিংবা পশ্চিমা বিশ্বকে বিভ্রান্ত করতে সাজানো কৌশল, কিন্তু রক্তে রাঙা কফিনের শাড়ি তো কোনো নাটকের প্রপস নয়, তার নিছকই যুদ্ধের নির্মম বাস্তবতা।